নির্বাচনের প্রচারে তো আপনারা দুজনেই ছিলেন, মানে উপাসনা এবং আপনি দুজনেই তো ছিলেন দেবাংশু নির্বাচন প্রচারে। আপনারা তো সেই ঘাঁটি গেড়ে বোধহয় বসেছিলেন, আমার কাছে যতদূর সম্ভব খবর আছে আপনারা ব্যাক অফিসটাও সামলেছেন, আপনারা সেখানে পড়েছিলেন, একেবারে মাটি কামড়ে পড়েছিলেন। সেখানে তো রাজন্যা গিয়েছিল এবং রাজন্যা যাওয়ার ফলে রাজন্যা আমাদের এইখানেও বলছিল একটা বোধহয় কোথাও দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে কোনো ব্যক্তিত্বের সংঘাত হয়েছিল না। যেই প্রথমে একটা কথা বলি, তমলুকের নির্বাচনে 2024 সালে আমরা দেবাংশু ভট্টাচার্যের এবং দলের প্রচারের জন্য গিয়েছিলাম এবং সেখানে ব্যাক অফিস আমরা দুজনই সামলেছিলাম। পুরো 3 মাস কিন্তু আমরা ওইখানেই ছিলাম তমলুকে। তো আমরা ওই তমলুকের নির্বাচনের শুরু থেকে শেষ অবধি দেখেছি। এবং যার কথা বলছেন রাজনা, তিনি গিয়েছিলেন একদিন প্রচারে এবং সেখানে গিয়ে একটা মন্তব্য করলেন, এবং সেটা হচ্ছে দেবাংশু ভট্টাচার্য দেবের অংশ বা আল্লাহর অংশ। আমি জানি না যে কোনো মানুষকে যে নির্বাচনী প্রচারে দাঁড়িয়েছে এই একটা শব্দ ব্যবহার করা যায় কিনা, যে একটা দুটো ধর্মেরকে আমি ভগবান হিন্দু ধর্মকেও টানলাম, আমি আল্লাহকেও টেনে আমি মুসলিম ধর্মকেও মিলিয়ে দিলাম, দিয়ে আমি তার ভোট প্রচার করছি। মানুষ কি এটা খুব ভালোভাবে নিয়েছিল? পরবর্তীকালে ক্ষমা চাইতে হয়েছে মানুষের কাছে। আমি এখানে উপাসনাকে জিজ্ঞেস করবো, সেদিন কি আপনারা ছিলেন ওখানে? হ্যাঁ, ওখানে আমরা ছিলাম না। আমরা ওখানে ছিলাম না। প্রথম ফোন রাজন্যাদি যখন মেদিনীপুরে পা রাখে, প্রথম ফোনটা আমার ফোনে ঢোকে যে কোথায় প্রোগ্রাম হচ্ছে, সেখানে একবার স্বাভাবিকভাবে যিনি ক্যান্ডিডেট রয়েছেন ওনার সাথে দেখা করার জন্য। তো আমরা যেহেতু সেখানে ছিলাম না, যারা ক্যান্ডিডেটের সাথে সেখানে উপস্থিত ছিল ফিল্ডে, তাদের নাম্বারটা আমরা তাদের কনভে করে দিই এবং ক্যান্ডিডেটের নাম্বার স্বাভাবিকভাবে রাজন্যাদির কাছে ছিল। তো সেখানে পরবর্তীতে যাওয়া হয় এবং আমরা যখন এই গোটা খবরটা পাই, সেটা হয়তো সম্ভবত মধ্যরাত্রি, সেই দিনই রাত্রিবেলা আমরা খবরটা পেয়ে গেছি যে রাজন্যাদি এরকম ঢুকে সেখানে এরকম কোনো বক্তব্য রেখেছে। আমি আজকের দিনে মনে করি, এবং মানুষ খুব ওটা নিয়ে বিরক্ত, মানুষকে খুব ক্ষোভ হয়েছে এবং দুটো ধর্মের মানুষ ক্ষোভের আঁচ আপনারা ওখানে পেয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু ভোট বাক্সে কিছুটা হলেও প্রভাব পড়েছে, কিছুটা না অনেকটাই। এবং আমি বলছি রাজন্যা দেবী পরবর্তীকালে এই নিয়ে বলেন যে আগুন ঝরানো বক্তব্য নাকি তমলুকে দেওয়া হয়েছে। এইটা কি আগুন ঝরানো বক্তব্য হলো? আগুন লাগানো, যে হ্যাঁ, যে মানুষ মানে আপনারা সেদিনই বুঝে গেছিলেন যে এর একটা প্রভাব পড়েছে। মানে সাধারণ মানুষ কিছু বলেছিল এটা আমাদের কাছে? আমরা স্বাভাবিকভাবে যখন, যে আপনি কথাটা বললেন যে আমরা ব্যাক অফিস সামলাচ্ছিলাম, তো সেখানে সর্বপ্রথম ফোনটা যখন ঢুকতো আমাদের কাছে অব্দি আসতো, যারা এই ক্যান্ডিডেটকে রিচ করতে ফোন করে বলছে এরকম বক্তব্য, ফোন করে বলছে, বা সেখানের আঞ্চলিক যারা লোকজনরা রয়েছে নেতৃত্বদের কাছ থেকে তো আমরা অনেক কিছু জানতে পারছিলাম সেই সময়। তাদের কিন্তু যে রিয়াকশনটা তারা দিচ্ছিলেন সেটা কিন্তু কোনো ক্ষেত্রে পজিটিভ ছিল না। আজকে যখন রাজন্যাদি টিভিতে এসে এত কথা বলছে, তখন আমাদের এখন অন্তত মনে হচ্ছে, আমি বাস্তবে বলছি আপনাকে, আমার মনে হচ্ছে সেটা হয়তো কোনো ইন্টেনশনাল ছিল। কারণ দেবাংশু ভট্টাচার্য সেখানে যেইভাবে লড়ছিলেন, সেই লড়াইটা তো আমরা প্রত্যেকে সাক্ষী, মানে অন্তত আমি নয়নিকাদি সাক্ষী এবং যারা সেখানে ফিল্ডে ছিলেন তারা প্রত্যেকে সাক্ষী। তারা প্রত্যেকে জানে যে কিভাবে সেখানে পরিশ্রমটা করা হয়েছিল। আমরা দিন রাত সেখানে পড়ে থেকেছিলাম, মানে 3-3.5 মাস একটা প্রচারের জন্য কোনো জায়গায় পড়ে থাকাটা তো সত্যি চারটিখানি কথা নয়। এবং সেখানে সব কিছু মানে যতটা সম্ভব আমরা সব করেছি, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে যখন দেখতে পাচ্ছি একটার পর একটা ওই এইটা। তাহলে কি কোথাও আপনার মনে হচ্ছে যে দেবাংশু ভট্টাচার্য তার নির্বাচনে রাজন্যা হালদার ইচ্ছে করে সাবোতাজ করেছে? না, ইচ্ছাকৃত এই শব্দটা আমরা কিন্তু ব্যবহার করছি না। আমরা বলতে চাইছি যে আপনি ধরুন বক্তব্য রাখছেন একটি প্রত্যন্ত গ্রামে, এবং যেইখানে ধর্মীয় ইস্যু টেনে ধরছেন, যেটা আমরা সচরাচর রাজনীতিতে তৃণমূল কংগ্রেস করে না। আপনি ধর্মীয় ইস্যুগুলো, ভগবান আল্লাহকে টেনে ধরলেন, এটা তো গ্রাউন্ডের মানুষরা কীরকমভাবে নিচ্ছে আপনার বোঝার কথা, এবং আপনাকে সেই বক্তব্যতে ক্ষমা চাইতে হয়েছে, মানে চাইতে হয়েছে মানুষের কাছে, জনগণের কাছে। আপনারা চাপ দিয়ে ক্ষমা না, ওখানকার মানুষ উত্তপ্ত এই মানে শব্দতে, ওখানকার হিন্দুরা উত্তপ্ত, ওখানকার মুসলিমরা উত্তপ্ত। আপনারা কি জানালেন রাজন্যাকে? না, এটা তো মিডিয়া হয়ে গেছিল এবং গ্রাউন্ড রিপোর্ট তখন বলছে। দেখুন, যারা ভোট করে, নির্বাচন করায়, আপনি হয়তো ভালোই জানবেন যে যারা গ্রাউন্ডে পড়ে থেকে রাজনীতি করে একদম বুথে বুথে, তারা কিন্তু বুঝতে পারে মানুষের পালস কোন দিকে ঘুরছে। এই বক্তব্যের পরে মানুষের খুব একটা ক্ষোভ হলো যে কেন এই বক্তব্য কলকাতা থেকে আসা একজন নেত্রী, মানে তখন তথাকথিত নেত্রী ওয়ার্ডটা ইউজ হচ্ছে, নেত্রী কেন বলল। এবং
পরবর্তীকালে এটা যে মানুষের কাছে ক্ষোভ হয়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু তখন, কারণ টিভি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এটা তখন প্রচার করা শুরু করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া জুড়ে সেই একটাই বক্তব্য। এবং বিজেপি তাহলে মোটের উপরে দেবাংশুর এই বক্তব্যের ফলে ভালো হয়নি, ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, একদম স্পষ্ট, একদম স্পষ্ট। এইটা আপনাদের স্টুডিওতে এসে বলে গেছে আগুন ঝরানো বক্তব্য তমলুকে নাকি দিয়েছে। আমি বলবো এটা সত্যিকারে আগুন লাগানোর বক্তব্য। এবং যে কথাটা আপনি বললেন যে ইন্টেনশনাল মনে করেন কি করেন না, আমি সর্বপ্রথম যখন আমরা এই গোটা কনভারসেশন শুরু করি সেখানে আমি বলেছিলাম যে নেত্রী, এই কথাটা কিন্তু অনেকটা ভার রয়েছে। তাহলে যখন তার নামের পাশে নেত্রী কথাটা ব্যবহৃত হচ্ছে, আমাকে তো বুঝতে হবে কোন বক্তব্যটা আমি কোথায় গিয়ে বলবো। আমরা প্রত্যেকে সেই জিনিসটা জানি, আমরা যখন স্টেজে উঠে মাইকটা ধরি আমরা জানি এই ভিড়টার জন্য এই বক্তব্যটা রাখলে ঠিক আছে, এটা তো স্বাভাবিক। আমরা প্রত্যেকটা মানুষ ছাত্র রাজনীতি করে উঠে এসেছি, আজকে আইটি সেলের একটা পদে রয়েছে, আমরা তো লোকাল রাজনীতিও করেছি, লোকাল যখন স্ট্রিট কর্নার হয় সেখানেও তো বক্তব্য রাখতে যাই। আমাকে তো অন্তত বুঝতে হবে যে হাওয়াটা কোন দিকে গড়াতে পারে, এটা তো স্বাভাবিক। এবার একটা মানুষ বুঝতেই পারলো না যে হাওয়া কোন দিকে গড়াতে পারে এবং সেই বিষয়ে সে তীক্ষ্ণ একটা আগুন ঝরানো বক্তব্য সেখানে দিয়ে এলেন। ওখানে যে টেন্ট রয়েছে, টেন্টে ওই ফুলকি পরে আগুন ধরে গেল, এবং এই জিনিসটার ব্যাপারে উনি পরবর্তীতে হাত তুলে দিলেন, না আমি তো আগুন ঝরানো বক্তব্য রেখেছি। এইটা আমাদের কাছে, যেহেতু আমরা সেখানে ছিলাম, 3 মাসের পরিশ্রমটা তো কম নয় দাদা। সেখানে শুধুমাত্র দলের মুখ চেয়ে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ চেয়ে এবং অবশ্যই প্রার্থীর মুখ চেয়ে সেখানে যে আমরা এতদিন পড়েছিলাম, আমাদের লড়াইটা আমাদের একটা জায়গায় ছিল, সেই লড়াইটা ভারী কঠিন ছিল, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা সকলে লড়ছি। তো সেইখানে যদি আমাদের নিজের একজন গিয়ে এসে বুঝতেই পারলো না আমি কি বক্তব্য রাখলাম, এবং সেই বক্তব্যের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাড়িতেই একটা মার্চিস উনি ফেলে দিয়ে চলে এলেন, যেখানে আগুনটা ভীষণভাবে, সেই আগুনে হয়তো আমরা প্রত্যেকে পুড়েছি নাকি পুড়তে পারতাম সেই বিষয়টা আমি জানি না, কিন্তু এটা অন্তত ওনার বোঝা উচিত ছিল বলে আমি মনে করি। কথা বলছেন তাতে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এ তো সাংঘাতিক অভিযোগ যে দেবাংশুকে হারানোর জন্য রাজন্যার এই বক্তব্য, মানে এই ম্যাচের না, ওইটা আমরা বলছি না, আমরা টিপিক্যালি বলতে চাইছি ওইটা কিন্তু একটা মানে ওয়ান অফ দ্য রিজনস, প্রভাব পড়েছে। আমি বলতে চাইছি না সেটাই একমাত্র রিজন, আমি বলতে চাইছি ওয়ান অফ দ্য রিজন, ঠিক আছে? এই কথাটা আমরা বলতে চাইছি, এই জিনিসটা ভীষণ স্পষ্ট করে বলে দেওয়া ভীষণভাবে জরুরি, কারণ ওয়ান অফ দ্য রিজন বটে। যে কথাটা আপনার এখানেই যেহেতু বলে দিয়ে গেছে, তাই জন্য হয়তো আমরা এটার কাউন্টার দিতে বাধ্য হচ্ছি, কারণ আমরা সেখানে উপস্থিত ছিলাম। যে মার্চ যখন আগুন ঝরাচ্ছি, আমার বোঝা উচিত যে আমি কোন জায়গায় আগুনটা ঝরাচ্ছি। অবশ্যই। এবার আমি যে প্রশ্নটা করবো, আপনার ইচ্ছে হলে উত্তর দেবেন, না ইচ্ছে হলে উত্তর দেবেন না, সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বেরোনোর পর আপনারা জানেন যে সায়ন ব্যানার্জি, সিপিএম প্রার্থী যিনি ছিলেন, তিনি একটা ফেসবুক লাইভ করেছিল, আপনাদের মনে আছে নাকি জানি না। সেইখানে খুব স্পষ্ট বলেছেন যে দেবাংশুকে উদ্দেশ্য করেই বলেছিল যে দেবাংশু জানতেও পারলো না যে অনেকে আসলে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে গোটা ঘটনার সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো না কোনো যোগাযোগ আছে বা নিয়ন্ত্রণ আছে? দেখুন, দলের প্রচারে আমরা গিয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ছিলেন। তার হারার কি কি কারণ আছে নিশ্চয়ই প্রার্থীর থেকে তার বিশ্লেষণ দল নিয়েছেন, উচ্চ নেতৃত্ব নিয়েছেন। তিনি হয়তো এই বিষয় বিশ্লেষণ করেছেন যে তার কোন কোন কারণে তার এই পরাজয়টা হয়েছে। কারণ একটা মানুষ ওখানে না পরাজয়টা হতে পারে, এটা খুব আশা করার, মানে আমাদের কাছে যেহেতু আমরা ছিলাম, হয়তো আমাদের আশা করাটা খুব কষ্টের হয়ে উঠেছিল। কিন্তু সে তো তার মতন করে বিশ্লেষণ করেছেন, উচ্চ নেতৃত্বর কাছে নিশ্চয়ই এই ব্যাপারে বিশ্লেষণ করেছেন। তারা যদি মনে করে যে, আমার সরাসরি প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর রাজন্যা হালদারদের মাধ্যমে কি এইরকম ম্যাচের টুকরো বা ম্যাচের কাঠি ফেলেছিল? সেই জিনিসটা আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে, আর কটা দিনের অপেক্ষা। হয়তো আমরা অনেক কিছুই কিন্তু টিভি চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছি, কিন্তু সেইগুলোর পিছনে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করছি যখন প্রশ্নচিহ্নটা সরে যাবে, এটার স্পষ্ট উত্তর না হয় সেদিন আপনার সাথে বসে আমরা কফি খেতে খেতে দেব। কারণ যেই প্রশ্নটা আপনি করছেন, আমি আবারও বলছি, আমরা তো ভবিষ্যৎবাণী জানি না, তো সেখান থেকে এইটার উত্তর আমরা কতটা দিতে পারবো এখন সেটা একটা বড় প্রশ্নের। কিন্তু যে কথাটা আপনি সর্বপ্রথম বললেন যে অনেকে, সায়ন ব্যানার্জি সম্ভবত উনি এই কথাটা বলেছেন, সায়ন ব্যানার্জি নিজে কত ভোট পেয়েছিলেন? না, উনি তো ভোটের জন্য বলেননি, উনি উল্টে বলছিলেন যে দেবাংশু
তাকে অবহিত করার জন্য বলছিলেন, মানে উনি তো নিজের ভোট নিয়ে কিছু তাহলে বলেন। আপনি নিজে ভাবুন তো যে আমি নিজেই কিছু পাইনি কিন্তু আমাকে অন্য কাউকে ছোট করতে হবে, মানে কতটা এদের ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার। এবং সায়ন ব্যানার্জিকে যখন এই তন্ময় ভট্টাচার্য, আমি আবারও তুলতে বাধ্য হচ্ছি, তন্ময় ভট্টাচার্যের একটা খুব সুন্দর ফটো এবং চিত্র ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে। তো সেই চিত্রগুলো যখন দেখিয়ে হয়তো তাকে প্রশ্ন করা হচ্ছিল কোনো মিডিয়া চ্যানেলের মাধ্যমে, তখন উনি বলছিলেন যে না, এই বিষয়ে তো আমার সিনিয়ররা উত্তর দিয়ে দিয়েছে। তাহলে যখন উনি এই গোটা বিষয়টার মানে কাঁধ থেকে ঝেড়ে দিলেন রীতিমতো, সেটা দিয়ে আমরা বুঝতে পারছিলাম যে কতটা ওদের মানে ওদের যেই পার্টিটা রয়েছে সেখানে কতটা ওদের মুখ বন্ধ করে থাকতে লাগে। আজকে দেখুন আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছি, সেটা আমি হই বা আমার সহযোদ্ধা হোক না কেন। তো সেখানে আমি মনে করি যখন তৃণমূলের উপরে কেউ আঙুলটা তোলে, তাদেরকে অন্তত এই জিনিসটা বলে দেওয়া ভীষণভাবে জরুরি যে তৃণমূল কংগ্রেস কিন্তু আমাদেরকে এই বাক স্বাধীনতাটা দিয়েছে, এবং এই জিনিসটাও কিন্তু একটা অগ্রগতির প্রতীক, তাই না? তো আমরা যে আজকে বলতে পারছি এই কথাগুলো, আপনার সামনে বসে এতক্ষণ ধরে আমরা কনভারসেশনটা করছি, এই জিনিসটা শুধুই পারছি কারণ আমাদের মাথার উপর ওই সিপিএম এর চিহ্ন বা বিজেপির চিহ্নটা নেই। এটা হচ্ছে আসল কথা। আমরা শুধুমাত্র ওই রাজনীতি করতে হবে বলে, কোনো ঘোলা জলে মাছ ধরতে হবে বলে আমরা রাজনীতি করি না। আমরা বাস্তবে তৃণমূল কংগ্রেস মানুষের উপকারের জন্য রাজনীতি করে। তাই জন্যই হয়তো আজকে উপাসনা চৌধুরী হোক বা নয়নিকা রায়, আজকে আমরা সকলে বসে আপনার সাথে মুখোমুখি এই কথাগুলো বলতে পারছি, যে কথাগুলো ভীষণভাবে বলা জরুরি ছিল। অনেক দিন ধরে হয়তো আমরা অনেক কিছু জেনেও চুপ করে মানে চেপে রয়েছি। তো সেই কথাগুলো আজকে আপনার সামনে প্রকাশ হলো। এই যে বিশেষ ব্যক্তির কথাটা আপনি বারবার তুলছিলেন, অর্থাৎ রাজন্না হালদার, তো ওনার কথাগুলো আমরা সেখানে আমরা ব্যাখ্যা করে বললাম। তো আমরা মনে করি যে এইটাই হয়তো সব পার্টির ডিফারেন্স, অন্তত তৃণমূল কংগ্রেসের সঙ্গে।